জি 24 ঘন্টায় 5 কাহিনী আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আর আজ দুটো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আমরা, যেখানে আজকে দিনভর সুকান্ত মজুমদারকে আমরা দেখেছি বেলগাছিয়া হোক শোভাবাজার হোক, সেখানে সদস্য সংগ্রহ অভিযান সুকান্ত মজুমদারের। আর তাই মিসড কলেই বিজেপির সদস্যতা, অর্থাৎ মিসড কল দেবেন আপনি বিজেপির সদস্যপদ হয়ে যাবেন। এবং এই মিসড কলে বিজেপি সদস্য জোগাড় করতেও রীতিমতো হিমশিম খাচ্ছে, অন্তত এমনই তথ্য প্রাথমিকভাবে সামনে এসেছে। এবং এতে করে কি আদৌ চাঙ্গা হবে গেরুয়া শিবির, তাই নিয়ে প্রশ্ন উঠছে। দ্বিতীয় ইস্যু, এন্টালিতে ছাদ ভেঙে মৃত্যুর ঘটনা ঘটেছে, দুজনের মৃত্যু হয়েছে এবং শহর জুড়ে বিপদের বাড়ি, সেই ছবিও সামনে আসছে। আর এই বিপদের বাড়ি, বিপজ্জনক বাড়ি ভাঙতে অসহায় কলকাতা পুরসভাও। এই দুই ইস্যু নিয়ে আলোচনা করব আমরা আজ। আর এই নিয়ে কথা বলবো আমরা। আমাদের সঙ্গে যারা রয়েছেন আপনাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দেবো, এবং যারা থাকবেন আমাদের সঙ্গে তৃণমূল সমর্থক রয়েছেন তীর্থরাজ বর্ধন, আমাদের সঙ্গে জয় মল্লিক রয়েছেন বিজেপি, আমাদের সঙ্গে থাকবেন চয়ন ভট্টাচার্য সিপিআইএম, এবং আমরা পরের ইস্যুতে যখন আলোচনা করবো তখন সিটি প্ল্যানার বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে থাকবেন। আমি শুরুতে অবশ্যই যে খবরে চোখ রাখবো, যে ইস্যুতে চোখ রাখবো, যেখানে 1 মাসে 1 কোটি সদস্যের টার্গেট ধরা হয়েছে, আর সদস্য হতে গেলে দিতে হবে মিসড কল। আর সেই মিসড কল দেওয়ানোতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বঙ্গ বিজেপিকে। বেলগাছিয়ায় দিন সদস্য সংগ্রহ অভিযানে নামেন সুকান্ত মজুমদার। বার্তা ছিল দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে হবে। মিসড কল দিলেই দুর্নীতিমুক্ত হবে বাংলা? মিসড কল দিলেই চাঙ্গা হবে বিজেপির সংগঠন? গত মাসের শেষে কলকাতায় এসে দলকে 1 মাসে 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। আর এই সদস্য হতে গেলে মিসড কলের পন্থা নিয়েছে গেরুয়া শিবির। কিন্তু তাতে ওই মাসে টার্গেট পূরণ সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। এই মাসের মধ্যে পারবো না, আমাদের আরো একটু টাইম প্রয়োজন হবে, কারণ এই মাসের মধ্যে সময় কতদিন আছে? ম্যাক্সিমাম সময় তো আমাদের ছট পুজো থেকে শুরু করে কালী পুজোতে নষ্ট হয়েছে। 15 দিনে আমরা 12 লাখের উপরে পৌঁছে। আপনাদের উপরে কোনো সমস্যা হলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দৌড়ে আসবে, আমি নিজে আসবো, আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। যখন এই বিপদে পড়বে সুকান্ত মজুমদারকে পাবেন। কিন্তু তাতে আশ্বস্ত হবেন নিচুতলার কর্মীরা? এছাড়াও রয়েছে গোষ্ঠী কন্দরের হাওয়া। পুরনো মুখদের সদস্যতা অভিযানে প্রায় দেখতেই পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় 26-এ রাজ্য জয় সম্ভব, নাকি প্রধান বিরোধী দল হিসেবে থাকাটাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে গেরুয়া শিবিরের কাছে? দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার ডাক দিয়ে দিন অভিযান চালান সুকান্ত। একাংশের প্রশ্ন, এভাবে স্টেপ মিসড কলে কি দুর্নীতি দূর করা সম্ভব? মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। জয়দাকে দিয়ে শুরু করি। জয়দা, কি হবে? মিসড কল দিলেই বিজেপির সংগঠন আবার চাঙ্গা, এরকম হবে নাকি? না, বুঝতে হবে বিষয়টা। সেটা হচ্ছে এইটা একটা প্রক্রিয়া, সাংগঠনিক আমাদের কর্মসূচি বা সিস্টেমের একটা পার্ট। প্রত্যেক 6 বছর অন্তর অন্তর সংগঠন পর্ব বলে আমাদের পার্টিতে একটা বিষয় আছে। সেই জায়গায় প্রত্যেককে উপর থেকে নিচ, একদম রাষ্ট্রীয় নেতা থেকে বুথ নেতা অবধি
প্রত্যেককে এই সদস্যতা নিতে হয়, এটা রিনিউয়ালের কোনো ব্যাপার নেই, নতুন করে নিতে হয়। আর আমাদের পশ্চিমবঙ্গের বিষয়টা জানিয়ে রাখি, কয়েকদিন দেরিতেই শুরু হয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে মাননীয় হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এসেছিলেন, উনি উদ্বোধন করেছেন। তারপর থেকে যেভাবে গ্রাফ উঠছে, সেই গ্রাফটা অবভিয়াসলি আপওয়ার্ড গ্রাফ, ঊর্ধ্বমুখী একটা গ্রাফ, এবং প্রতিদিন সদস্যের সংখ্যা বাড়ছে এবং সেটা 1000 থেকে লাখ হয়েছে। অবভিয়াসলি আমরা যে কোটির কথা বলেছি, সেই কোটি লক্ষ্য আমরা পেরিয়ে যাব। কিন্তু একটা জিনিস বারবার যেটা কিন্তু ঘুরিয়ে এরকম ফেলা তো হচ্ছে- জয়দা বলা হচ্ছে নাকি যে যদি 50 লক্ষ মিনিমাম না হয়, বঙ্গ নেতাদের বিজেপিতে এন্ট্রি পাওয়া নিয়েও একটা প্রশ্ন উঠে যাচ্ছে। না, এটা নিয়মের বিষয় আছে, একদম এটা পুরোপুরি সংবিধানের বিষয়। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের প্রবলেমটা কি হয়েছে সেটা হচ্ছে একটা পার্টি যে আজকে রাজ্যে সরকারে আছে, তাদের না আছে কোনো নীতি, না আছে আদর্শ, না সংবিধান আছে বলে আমার মতো জানা নেই। পয়েন্ট হচ্ছে আমরা একটা সংবিধান, পার্টিরও একটা সংবিধান আছে, সেখানে 100 জন, তাদেরকে 100 জনের অ্যাক্টিভ মেম্বার হতে গেলে 100 জনকে প্রাইমারি মেম্বার করতে হবে, এটা নিয়মে আছে। আর সেখানে 50 লাখ কেন? আমি আবার বলছি যে 1 কোটির লক্ষ্যমাত্রা পার্টি ঠিক করেছে, সেই 1 কোটির লক্ষ্যমাত্রা পেরিয়ে যাবে। কিন্তু পয়েন্ট হচ্ছে বারবার এই যে প্রশ্নটা উঠে আসা বা প্রশ্নটা জুড়িয়ে দেওয়া যে সংগঠনের সঙ্গে এই সদস্যের কোনো সম্পর্ক আছে কি না। আমি আবার বলি, সেটা হচ্ছে 2.5 কোটি মানুষ আমাদের কিন্তু ভোট দিয়ে আমাদের আজকে এই জায়গায় বিরোধী দলের জায়গায় নিয়ে এসছে। কয়েক লক্ষ আর ভোটের ফারাক আছে, সেইটা হয়তো কভার আপ করে দিলে সরকারে চলে আসবে ভারতীয় জনতা আচ্ছা, পার্টি। তা আমি- প্রশ্নটা কেন উঠছে, সেটাও বলে দিই, প্রশ্নটা কেন উঠছে, এটা আর কিছু না। আপনারা সংবাদ মাধ্যম হোক বা সাধারণ মানুষ, তাদের মনের মধ্যে একটাই প্রশ্ন, ভারতীয় জনতা পার্টিকে আগামী দিন আমরা দেখতে পাচ্ছি তো সরকারে, এটাই কৌতূহল সাধারণ মানুষের। আচ্ছা, এটাই আশ্বস্ত করতে যাই, হ্যাঁ হবে। আচ্ছা তীর্থদা, এই যে মিসড কল, এই যে জয়দা যেরকম বললো যে 1 কোটির বেশি হয়ে যাবে, আমি টেকনিক্যালি যদি ধরে নিই 1 কোটি সদস্য আরও বেড়ে গেল বিজেপিতে, তৃণমূল কি চিন্তায় এটা নিয়ে? খুব চিন্তা পড়ে যাবে। দেখুন, না আমি যেটা বলছি যে ওই ঊর্ধ্বমুখী গ্রাফের ডেটাটা একটু আমরা সবাই দেখতে চাই। এটা আমরা সবাই খালি শুনে যাচ্ছি 15 লাখ, 20 লাখ, 1 লাখ, 1 কোটি, এইগুলো যেন আমরা একটু দেখতে পাই। হ্যাঁ, মানে মুখেও তো বলা যেতেই পারে, একটু আমরা অফিসিয়াল স্ট্যাটিস্টিক্সটাও চাই যে গ্রাফটা কিভাবে উঠছে। 1, 2 নম্বর কথা হলো, বিজেপির প্রতিনিধি বললেন যে নীতি আদর্শ নেই, সংগঠন নেই, তাতেই কিন্তু 200-র ওপরে। হ্যাঁ, কাজেই আপনাদের এই মিথ্যে প্রচারে তৃণমূল কংগ্রেস ভোট পায় না, তৃণমূল কংগ্রেসের গ্রাউন্ড সংগঠন আছে। 2, 3 নম্বর খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হলো টার্গেট 1 কোটি। এখন বিজেপির এই স্ট্রাকচারটা বুঝতে হবে। স্ট্রাকচারই হলো কর্পোরেট কোম্পানি। দিল্লি, গুজরাট থেকে টপ বস এসে বেঙ্গলে একটা এসি ঘরে মিটিং করবে, মিটিং করে বলে যাবে যে দেখো এই সময়ের মধ্যে 1 কোটি করো, না হলে কিন্তু মাইনে কাটা যাবে। তারপরে এনারা নেমে যাবেন বিভিন্ন জায়গায় করে। মানুষ তো আর টার্গেট নয় রে বাবা, মানুষ কি পণ্য? বাংলার সাধারণ মানুষ বিজেপির কাছে এখন টার্গেট হয়ে উঠেছে, সেটাই সব থেকে দুর্ভাগ্যজনক বিষয়। আজকে সাধারণ মানুষ বিজেপির থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? কারণ জবে থেকে 2014-র পর এখানে সংগঠন বাড়ানো তারা শুরু করেছে, তারা বাংলাদেশের ভিডিও বসিরহাটে দেখিয়েছে। আজকে বিজেপি সরকারই নেই পশ্চিমবঙ্গে, কিন্তু তারা সরকারে আসছে ভারত সরকারে। সেখানে আমরা পশ্চিমবঙ্গের মানুষ যদি বিজেপির সরকারকে এখানে ইমাজিন করতে চায়, তাহলে তো তারা একটা সরকারের ফর্ম কি ইমাজিন করবে? সেটা তো ভারত সরকারে রয়েছে। আপনি দেখুন না, রেল, প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছে। আপনি দেখুন ফাইন্যান্স, মানে ডিমনিটাইজেশন করে মানুষ লাইনে দাঁড়িয়েই প্রাণ হারালেন। আপনি দেখুন স্বাস্থ্য, হসপিটাল জ্বলে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছেন। তাহলে আমি কাকে পশ্চিমবঙ্গের সরকারে আনবো? দাঙ্গাবাজ, দুর্নীতি, মানুষ খুন, সাম্প্রদায়িক দাঙ্গা, এদেরকে আমি পশ্চিমবঙ্গে এনে সরকারে আচ্ছা, বসাবো? আচ্ছা। নাকি 2021 সালে প্রেস কনফারেন্স করে, 2021 সালে আমি শেষ করি, 2021 সালে প্রেস কনফারেন্স করে তৎকালীন মুখ্যমন্ত্রী যে কটা প্রতিশ্রুতি দিয়েছিলেন ম্যানিফেস্টোর, প্রত্যেকটা আজকে পালন হয়েছে। দেখুন কন্যাশ্রী, দেখুন স্বাস্থ্যসাথী, দেখুন স্টুডেন্টস ক্রেডিট কার্ড, দেখুন লক্ষ্মীর ভান্ডার। কাজে মানুষ ভরসা বিশ্বাস দুটোই জানে। বিজেপির এই মিসড কল দেওয়া, এগুলো হলো, আমি আগের দিনও বলেছি, এগুলো হলো দেউলিয়াপনার মানে লক্ষণ। আচ্ছা, আমি যদি তীর্থর কথাটাই ধরে রাখি, মোটামুটি যদি এরকম হয় যে আমি ধরে নিচ্ছি যে বাংলার মানুষ তৃণমূলকে নিয়ে একেবারে বীতশ্রদ্ধ, তৃণমূলকে আর চাইছে না, কিন্তু বিকল্প হিসেবে আদৌ কি বিজেপি নিজেকে খাড়া করতে পেরেছে? যেখানে একটা দলের, যেখানে তোমরা প্রধান বিরোধী দল হিসেবে নিজেকে দাবি করো, এবং নিঃসন্দেহে মানে একটা সময় তোমরা ঝোড়ো ব্যাটিং করেও ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই, তৃণমূলও করবে না, কিন্তু এখন
সেই মানে একটা ভালো ম্যাচের পর এখন কি অবস্থা? এক্স্যাক্টলি, আমি বিগত এই যেহেতু ভোটের কথা আসলো, যেহেতু ভোট ব্যাংকের কথা আসলো, রেজাল্টের কথা আসলো, নির্বাচনের কথা আসলো, তার জন্যই একটু বলি। সেটা হচ্ছে গত নির্বাচনের ফলের নিরিখেই তৃণমূলের কেন ভুরু কোঁচকাতে হচ্ছে, তৃণমূলের কেন আজকে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই শহর বা শহরতলির এর যে ভোট, সেই ভোটের সংখ্যা কিন্তু তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে গিয়ে ঢুকেছে। এবং তার একটা প্রধান কারণ, সেটা এখন তৃণমূলের প্রতিনিধি বলতে পারবেন কিনা জানি না, যে পশ্চিমবঙ্গের বুকে শুধু না, বাইরের জেলায় শুধু না, এবারে খাস কলকাতার বুকে ওনাদের তৃণমূলের কাউন্সিলর, সে ওখানে বসে তাকে গুলি খেতে হতো, আর যদি গুলির বন্দুকটা হয়তো লক না হলে। নিঃসন্দেহে জয় শহরের ভোট নিয়ে তৃণমূলের চিন্তা আছে, এখানে দ্বিমত নেই। কিন্তু যে 6টা উপনির্বাচন হলো, টেকনিক্যালি আমি যদি ধরি, এবং আরজিকর ইস্যু অবশ্যই রয়েছে সামনে, তাহলে টেকনিক্যালি যদি আমি শহর বা শহরাঞ্চল হিসেবে ধরি, তাহলে নৈহাটি আর মেদিনীপুরে তোমাদের ভালো ফল করার কথা একদম। এবং মাদারিহাট অবভিয়াসলি, উত্তরবঙ্গ সবসময় আমাদের একটা শক্ত ঘাঁটি ছিল। এই তীর্থ 3-3-এর দাবি করছে বিজেপি। ঠিক আছে, আমরা তৃণমূল বরাবর 6-0 দাবি করে এসছে, কিন্তু তারপরেও আমরা রেজাল্ট দেখেছি। কিন্তু আমি আবার বলছি, গ্রাফ ঊর্ধ্বমুখী। 3-3 তীর্থ। কেন্দ্রগুলোর নাম উনি বললেন, সেখানে বহু জায়গায় কিন্তু পোলিং এজেন্ট ছিল না, যার জন্যই ফ্রাস্ট্রেটেড হতাশায় ভুগে পরের দিন অর্জুন সিং ওই সমস্ত রাশিয়ার বৃষ্টিস নিয়ে মানে কথা বলছিলেন আর কি। কাজেই একটা কথা আপনারা ভেবে দেখুন, যে ইলেকশনের সময় পোলিং এজেন্ট মানে বুথে পোলিং এজেন্ট নেই, তাহলে তারা কি প্রতিনিধিত্ব করবে মানুষের? মানুষের কাছে বিজেপির যে অ্যাকসেপ্টেবিলিটি, সেটা আমি আপনাকে বলে রাখছি 0। উপনির্বাচনে তো 6 তৃণমূল পাবেই, এবং এখানে তৃণমূলের ভুরু কোচকানোর কোনো বিষয় নেই। কারণ আজকে সুকান্ত মজুমদার একটা মজার কথা বলেছেন, অদ্ভুত এক্সকিউজ, ওই যে যখন হোমওয়ার্ক করতে পারে না বাচ্চারা স্কুলে গিয়ে এরকম অদ্ভুত এক্সকিউজ দেয়। এক্সকিউজ হলো কি না, দুর্গাপুজো ছিল, ছট পুজো ছিল। আরে তৃণমূল কংগ্রেস সারা বছর 12 মাস মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানুষের সাথে থাকুক, সেটা দুর্গা উৎসবে হোক, প্রয়োজনে হোক, যে কোনো জায়গায় হোক, সেখানে উৎসব আছে বলে আমি মানুষের কাছে পৌঁছতে পারবো না? না, আমি এই জায়গা থেকে তীর্থ জয়দার কাছে আসবো। জয়দা, এই তীর্থ যেটা বলছিল, মানে আলাদা করে সদস্য করাতে হবে কেন? যদি আমি নিজেকে, ধরা যাক আমি যদি তৃণমূলকে কালো হিসেবে ধরে নিই, তৃণমূল কালো হয়ে গেছে, তাহলে আমি আলোর সন্ধান দিচ্ছি, সেখানে আমি বিকল্প হয়ে উঠছি, তাহলে আমাকে তো আর ডাকতে হবে না, আমার কাছে লোকে আসবে। Exactly. তার জন্য তো ছট, দুর্গাপুজো, এটা তো হতে পারে না। পুরো বিষয়টা বুঝতে হবে। সেটা হচ্ছে, আমি আবার যেটা বললাম, পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন পরেই অন্য রাজ্যের তুলনায় কয়েকদিন পরে আমাদের সদস্যতা অভিযান শুরু হয়েছে, এবং এর সিস্টেমটা হচ্ছে প্রথমে কেন্দ্র, তারপরে রাজ্য, তারপরে জেলা, তারপরে ব্লক, তারপরে বুথ, একটা সিস্টেম আছে। সেই সিস্টেমের থ্রু দিয়ে একটার পর স্টেপ বাই স্টেপ হচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে তৃণমূলের প্রতিনিধি যেভাবে ডিফেন্ড করতে চাইলেন, উনি কিন্তু একটা জিনিস বলতে পারলেন না, যে আজকের দিনেও দাঁড়িয়ে যে মেয়র ববি হাকিমকে কিন্তু বলতে হচ্ছে যে পুলিশ ব্যর্থ, তার সরকার ব্যর্থ। সেই জায়গায় কোন সরকারের কথা বলছেন? আজকে হুমায়ুন বাবু, সেও আজকে বলছে যে ও নতুন পুলিশ মন্ত্রী চাই। তার মানে এখানে কি ওনার বলা উচিত নয় যে এইবারে পুলিশ মন্ত্রী পদত্যাগ করুক, নতুন একজন পুলিশ মন্ত্রী আসুক? সেটার ক্ল্যারিফিকেশন আগে তৃণমূলের প্রতিনিধি দিক। এই জায়গাগুলো ক্ল্যারিফাই হচ্ছে না। তার জন্যই বলছি, শহর থেকে শহরাঞ্চল বা প্রত্যন্ত গ্রামে কেউ কিন্তু এই পুলিশ বা এই সরকারের উপরে কোনো রকম ভরসা রাখতে পারছে না। তার মানে বিজেপি একমাত্র বিকল্প। না, ঠিক আছে, আমি মানছি, তোমরা ধরে নিচ্ছি যে তোমরা বিকল্প, টেকনিক্যালি ধরে নিচ্ছি, কিন্তু এই যে এখানে বুথে লোক দেওয়ার কথা বলা হচ্ছে, যে তীর্থ বলছে, তোমরা বলবে হচ্ছে বুথে লোক বসতে দেয় না, এজেন্ট পাওয়া যায় না, কিন্তু ওরা তো বলছে তোমরা এখানে দিতেই পারো না। নেই, আমি বলছি না, আমি ইলেকশনের দিনে যে গুন্ডারাজ হয় বা গুন্ডাগার্দি হয় সেটা নিয়ে কথাই বললাম না। কিন্তু একটা জিনিস বলুন তো, ইলেকশনের আগের দিন ঘরে ঘরে গিয়ে ভোটারদের শাসানো, আপনারা ভোট দিতে যাবেন না, ভোট দিতে গেলে মার খাবেন, জীবন চলে যাবে, এই যে ফুটেজগুলো আমরা সামনে পাচ্ছি, এইগুলো কেন করতে হচ্ছে? এই দেউলিয়াপনাটা কেন তৃণমূল কংগ্রেসকে দেখাতে হচ্ছে? যদি তারা এতটাই কনফিডেন্ট হয় যে তারা সরকারে আছে, সবাই বলে সরকারে থাকা দল নাকি বাই ইলেকশনে বাই ডিফল্ট জিতে যায়, তাহলে এত কিছুর পরেও কেন তৃণমূলের নেতা বা গুন্ডা বাহিনীকে ঘরে ঘরে আগের দিন রাতে যদি উপনির্বাচন হয়, ধরা যাক তৃণমূল 6-0 হলো, ঠিক আছে, তীর্থর দাবি সত্যি হলো, তাহলে বিজেপি সেকেন্ডে থাকবে, এটা কনফার্ম?
বিজেপি অলরেডি এই যে রামের এই বামের ভোট রামের যে থিওরিটা এখনো আছে বলে মনে হয়? কনসেপ্টই নেই। আজকে স্ট্যাটিস্টিক্স বলছে, খাতা বলছে শূন্য এক জায়গায় একটা দল, তার সঙ্গে একটা বিরোধী দল যারা আজকে পশ্চিমবঙ্গে, সে তার সঙ্গে তুলনা করলে হবে? চয়নদা, ফ্যাক্টস এন্ড ফিগার্স। একটু চয়নদার কাছে চয়নদা। দেখুন, বিষয়টা হচ্ছে যে কি বলি, এখানে এই ধরনের কথাবার্তা গণতন্ত্রে বলা যায় এটাই আমাদের কনসেপ্টে ছিল না। এখন বলছেন টেলিভিশন চ্যানেলে বসে, কি বলবো, বললে তো আটকে দেবে লোকজন। বিষয়টা হচ্ছে যে শূন্য, আমরা শূন্য শূন্য কিভাবে শূন্য, যে নিজেই তো বলছেন যে ভোট দিতে গেলে ধমক ধমক খেতে হচ্ছে, তা সত্ত্বেও দেখছি প্রচার নেই, কোনো কিছু নেই, তবু দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অফ ভোটস চলে যাচ্ছে বিজেপির বাক্সে, নির্দিষ্ট পার্সেন্টেজ অফ ভোটস চলে যাচ্ছে তৃণমূলের বাক্সে। কোথাও কিছু নেই যেখানে ভোটের মানে এজেন্ট নেই বিজেপির, সেখানেও বিজেপি ভোট পাচ্ছে। আমার এখানে খুব স্পষ্ট প্রশ্ন, এই ভাগাভাগি, এই বাইনারি রাজনীতি, এইটা পরিকল্পিতভাবে দুটো দল চালিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ বিপদে পড়ছে, মানুষ বিপদে পড়বে। আগামী দিন আরও ভয়ঙ্কর গাড্ডায় তলিয়ে যাচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির, আনএমপ্লয়মেন্টের এই জায়গাগুলোতে সমস্যার সমাধান হচ্ছে না। এই উপনির্বাচনের ফলাফলে যদি 6-0 হয় বা 5-1 হয়, তাতেও মানুষের বিন্দুমাত্র ইয়ে হবে না। এখানে আপনারা পরিষ্কার কথা আপনাদের বলে রাখি যে যেমন বিজেপির এটা খুব গর্ব, দাঙ্গা হোক, দ্রব্যমূল্য বৃদ্ধি হোক, যা খুশি হোক, আমরা জিতছি, মোদি কা রাজ। আর তেমনি তৃণমূল বলছে যে ধর্ষণ হোক, খুন হোক, জাহাজানি হোক, দুর্নীতি হোক, যা খুশি হোক, আমরা জিতছি। তার মানেটা কি? জনগণকে অনুমোদন করছেন তা না। কিন্তু গণতন্ত্রে তো শেষ পর্যন্ত মানুষের বক্তব্য শোনার ভোট বাক্স, তার কি উপায় আছে? আর কি উপায় আছে? ব্রিগেডের ভিড়। আপাতত তো সেই উপায়টাই আমরাও চেষ্টা করছি, সেই উপায়টাই, সেটাকে ক্র্যাক করবার আমাদের মতো করে চেষ্টা করছি। কতটা পারবো সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমাদের তো আমাদের কাজটা করতেই হবে, আমাদের প্রচারটা তো করতেই হবে। আমরা একদম পরিষ্কার অন্ধকারে, আমরা আমাদের যেন মানুষ দাঁড়িয়ে দেখতে পায় আমরা মশার হাতে দাঁড়িয়ে আছি, এইটুকুই আমাদের এখনো অবধি আমাদের সাংগঠনিকভাবে আমাদের যেটুকু লক্ষ্য সেটাই। যদি আমাদের এখনো পর্যন্ত আমরা বিরাট কিছু সাফল্য আশা করছি না, কিন্তু গ্রাউন্ড ওয়ার্কটা আমাদের চালিয়ে যেতেই হবে, এই প্রচারটা আমাদের চালিয়ে যেতে হবে। কোনো কিছু তো আমরা ফিকটিশাস কিছু বলছি না। তাহলে তোমার প্রশ্ন উনি ক্লিয়ার করে দিলেন যে বিজেপির আর সিপিএম এর যে এই কনসেপ্টটা আসছিল সেটা উনি ক্লিয়ার করে দিলেন। আমি কনসার্ন দূর, ঠিক আছে, আমি এই বিতর্কে যাচ্ছি না, কিন্তু আজকে যে আমরা এটা আলোচনাটা করছি যে বিজেপি আদৌ সংগঠন চাঙ্গা করতে পারবে কিনা, এই যে আমি যে প্রশ্নটা জয়নদা যেটা প্রশ্নটা করছি, এই যে এটা তো মানবে যে একটা সময় তোমাদের ভোট অনেকটা বিজেপিতে চলে গিয়েছে, ঠিক আছে, এইবারে চয়নদা যদি সেই ভোটটা তোমরা তোমাদের দিকে আনতে না পারো, তাহলে অবভিয়াসলি তো বিজেপি বলে সেটা তৃণমূলে ঢুকে গেছে। কথা এখানে বলে রাখছি, ভোটার কারোর কেনা নয়, ভোটার কারোর কেনা না। 77 সালে আমরা তো কংগ্রেসই যারা ভোট দিতে ভোটার ছিলেন, ভোটার কেনা নয়, কিন্তু আপনি বলছেন বাইনারি সেট হচ্ছে কি করে? আপনি ভোটারকে কি করে বাইনারি সেট করাবেন? আমি এখানে দাঁড়িয়ে খুব পরিষ্কার কথা বলছি, বাইনারি সেট হচ্ছে এইভাবে যে ও তো জিতবে না, এই কনসেপ্টটাকে তৈরি করে দেওয়া হচ্ছে। ভোটারের মধ্যে কি করে জিতবে না, এইটা আরে পলিটিক্সে তো বাইনারি খেলা রয়েছে। বাইনারি কথা, আমার যে প্রোগ্রাম দেখানো হবে না, আমার বক্তব্য শোনানো হবে না, আমার এখানে যে কোনো বক্তব্যে দেখা যাচ্ছে যে খালি দুটো দলের বক্তব্য উঠে আসছে, তৃতীয় যে অংশ তার বক্তব্য উঠে আসছে না, যারা এর কাউন্টার কোনো লজিক আছে কিনা জনগণ তাই আনতে পারছে না, এগুলো তো রয়েছে। 1, 2 সেটা হচ্ছে যে 2011-তে যখন তৃণমূল এলো, আমাদের যারা ভোট দিতেন তারা তো তৃণমূলকে ভোট দিয়েছিলেন। 2019-এ যখন গেল, আমাদের এবং তৃণমূলকে যারা ভোট দিত তাদের একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছিলেন, যার ফলে বিজেপি লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলা থেকে এত আসন পেয়েছিল। আমরা খুব পরিষ্কার বলছি, আগামী দিন এই ঘটনাটা ঘটার পরিবেশটাকে তৈরি করার জন্য আমরা যেটুকু ক্যাম্পেইন করবার করছি, আর ওই যে ত্রাসের দাসত্ব, সেই ত্রাসের দাসত্বটাকে ভাঙবার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে, যেটা বলছেন আমার বিজেপির ছোট ভাই। আপনার কথা রেস্টে নেই বলছি, আপনি বলছেন যে বিরোধী দলগুলোর উপরে তৃণমূলের যে আঘাতের কথা বলছেন। কম্পারেটিভলি যদি দেখা যায় যে যখনই বিজেপি বিরোধী দল হিসেবে কোনো কর্মসূচি করছে, সেই জায়গায় যেভাবে মার খায় বা বিরোধিতা হয়, সিপিএম এর যখন মিটিং হচ্ছে তখন তো এরকম কিছু হয় না, তারা শান্তিপূর্ণভাবে করছে। কোথায় শান্তিপূর্ণ? আমাদের যে স্ট্রেচারের নেতৃত্ব জেল খেটেছেন এতদিন, আবার বিরোধী দলের শক্তি কতটা তার জন্য মার খাওয়া নিয়ে এইটা প্যারামিটার, এটা খুব খুবই খারাপ বিষয়টা। আমি একটা বিরতির সময়, বিরতির পর আবার আসবো, প্লিজ সঙ্গে থাকুন। পার্ট টাইম নয়, এবার ফুল টাইম পুলিশ মন্ত্রী চেয়ে অভিষেকের হয়ে ব্যাটিং হুমায়ুন কবিরের। ভরতপুরের বিধায়কের মন্তব্যে সহমত নন কুনাল।
ফেরাদের পর সৌগত রায় নিশানায় পুলিশ। কি করে বিহার থেকে কলকাতায় 9mm পিস্তল আসছে, কি করে পুলিশ? তো তৃণমূল সাংসদে কসবাকাণ্ডে গুলজারের ফন্দি। হামলার আগে নাগালেরাতে স্কুটারে বসানো হয় অন্য নম্বর। বিহারের 4 জনের ফোনও রেখে দেয় গুলজার। পাকা অপরাধীর কৌশল মত তদন্তকারীদের। আবারও বলার চেষ্টা, ধৃত সিভিকের কথা চাপা দিতে গাড়িতে চাপর হর্ন। আরজিকর মামলায় ধৃত সিভিককে শিয়ালদা আদালতে হাজির করাতেই পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। কলকাতায় আবারও বিপজ্জনক বাড়ি ভেঙে মৃত্যু। এন্টালিতে পরিত্যক্ত কারখানার ছাদ ভেঙে মৃত 2। একের পর এক দুর্ঘটনা, কিন্তু তারপরও ব্যবস্থা নিচ্ছে না কেন প্রশাসন? কেন ভেঙে ফেলা হচ্ছে না বিপজ্জনক বাড়িগুলি? পরিস্থিতি মোকাবিলায় কার্যত একেবারে অসহায় শোনালো কলকাতার মহানাগরিককেও। হাস কলকাতায় আবারও বিপজ্জনক বাড়ি ভেঙে দুর্ঘটনা, আবারও মৃত্যু। রবিবার রাতে এন্টালি থানা এলাকার 23 নম্বর কনভেন্ট রোডে পরিত্যক্ত কারখানার ছাদের একাংশ ভেঙে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রাণ হারান কারখানার কেয়ারটেকার শাহিদুর রহমান এবং তার ভাই মুজিবুর রহমান। বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে 23 নম্বর কনভেন্ট রোডের এই বাড়ির বয়স শতাব্দী প্রাচীন। বাড়ির ভেতর একটা ওয়ার্কশপ এবং কারখানা ছিল, সেটাও 40 বছর ধরে তালা বন্ধ। তা সত্ত্বেও এই বাড়িতে 2 জন বসবাস করতেন। সেই 2 জনের মর্মান্তিক মৃত্যুর পরে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। সোমবার সকালে কারখানার গেটে বিপজ্জনক লেখা বোর্ড টাঙিয়ে দেয় পুরসভা। কারখানার বিপজ্জনক অংশ ভেঙে ফেলারও সিদ্ধান্ত নেয় পুর কর্তৃপক্ষ। তবে ঘটনার পর শহর কলকাতার বিপজ্জনক বাড়িগুলি নিয়ে আবারও চর্চা শুরু হয়েছে। পুরসভা সূত্রে খবর, কলকাতায় বিপজ্জনক বাড়ির সংখ্যা প্রায় 3046টি। এর মধ্যে প্রায় 2000 বিপজ্জনক বাড়ি রয়েছে উত্তর ও মধ্য কলকাতায়। 10% বাড়ি সিভিয়ার রিস্ক জোনে রয়েছে, 30% বাড়ি রয়েছে হাই রিস্ক জোনে। শীত, গ্রীষ্ম, বর্ষা বিপজ্জনক বাড়ি ভেঙে বারবার দুর্ঘটনা ঘটছে কলকাতায়। অনেক ক্ষেত্রেই প্রাণ হারাচ্ছেন বাড়ির বাসিন্দা বা পথচারীরা। তারপরেও কেন বিপজ্জনক বাড়ি ভেঙে ফেলছে না প্রশাসন? কেন সরানো যাচ্ছে না এই বাড়িগুলির বাসিন্দাদের? এর আগেও কলকাতা পুরসভার বিপজ্জনক ঘোষিত, বিপজ্জনক নোটিশ দেওয়া প্রচুর বাড়ি, তার মধ্যে প্রচুর মানুষের থাকার প্রমাণ মিলেছে। বাড়িগুলি ভাঙার পরে, দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে প্রত্যেক বাড়ি হইচই হয়েছে, কিন্তু তারপর আবারও আইন রয়ে গেছে আইনের খাতায় এবং কার্যক্ষেত্রে তার কোনো রূপায়ণ হয়নি। পরিস্থিতি মোকাবিলায় কার্যত অসহায় শোনালো কলকাতার মহানাগরিককেও। স্টেপ নেব আমি, আইনত বেশিরভাগই মানুষ কোর্টে চলে যাচ্ছেন। ইভেন মাঝখানে যে ঝড়টা এসেছিল, বাড়ি বাড়ি গিয়ে আমরা বলেছি আপনারা এক রাত্রির জন্য আমাদের অতিথি হয়ে যান। কয়েকটা ফ্যামিলি এলো, জোর করে পুলিশ নিয়ে এলো, আবার পালিয়ে গেল। যদি বাড়িওয়ালা এসে যদি আবার তালা মেরে দেয়, এই সব সমস্যা আছে। শহরের বিপজ্জনক বাড়ি সংস্কারের জন্য পুরো আইনে সংশোধনী আনতে চলেছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি বিপজ্জনক বাড়িগুলির তালিকা পুরসভার ওয়েবসাইটে দেওয়া হবে। ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন ও কমলাক্ষের রিপোর্ট, জি24 ঘন্টা। আমি শুরুতেই চয়নদার কাছে আসবো। চয়নদা, বাম আমলেও একাধিকবার চেষ্টা হয়েছিল, হয়নি তা নয়, কিন্তু তারপরে এই সমস্যা তো সেই সরকারকেও ফেস করতে হয়েছিল। এভাবে আইনি জটিলতা, এইভাবে সমস্যা, বাড়ি ছাড়তে না চাওয়া, সলিউশনটাই বাকি। এখানে আমি বলছি পরিস্থিতিটা একটু পাল্টেছে, এটা উনি জানেন আরও ভালো করে। সেটা হচ্ছে যে 1700টা পুরনো বাড়ি আছে মোটামুটি, পুরসভা যার তথ্য আছে। আমি এখানে বলছি, আমি যখন আমার যখন শেষ টেনিয়রের দিকটায়, তখন পুরো আইনে 412 এ পাস, 412 এ পাস হয়। সেখানে যাতে বিপজ্জনক বাড়ি ভেঙে মালিক যাতে নতুন বাড়ি করতে পারেন তার সুযোগ করে দেওয়া হবে, এফআরএ পর্যন্ত বেশি দেওয়া হবে, এরকম বলে দেওয়া হয়েছিল। কিন্তু ঘটনা হচ্ছে, বাড়ির মালিক যদি না ভাঙতে আসেন তাহলে কি করা হবে? দ্বিতীয়, এখানে যে তৃতীয় পক্ষ যদি পুরসভা কাজ করাবার কথা, সেটাও হয়নি। আমাদের কিছু আপত্তি ছিল যে প্রমোটাররা ঢুকে যেতে পারে কিনা থার্ড পার্টির নাম করে, সেটা দেখাশোনা করা। আগে তো এফোর্টটা তো দেওয়া হোক। যেখানে 142 নম্বর পুরো আইন যেটা আছে, সেটাও সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে না।
যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে কি মানুষের মধ্যে সচেতনতা অভাব আমি মানছি, কিন্তু পুরসভার প্রাথমিক যে সক্রিয়তা, সারা বছর ধরে যে সক্রিয়তা থাকা দরকার সেটা থাকছে সেটা না। তো তোমাদের সময় থাকছে না। অভিযোগ উঠতে হয়, আমাদের তোমাদের সময় সময় অভিযোগ কতটা উঠতে পারে, সক্রিয় কিন্তু ছিলেন? এই ধরনের কতগুলো বাড়ি ভাঙা হয়েছে বিপজ্জনক আমাদের বাড়ি? পুরো উৎসবে যে বেআইনি বাড়ি ভাঙা আর পুরনো বাড়ি ভাঙা দুটোর মধ্যে তফাৎ না আছে। না, বেআইনি বাড়ি নয়, পরে আসছে। বেআইনি বাড়ি নিয়ে আমি আমারও আসছি। বলার রয়েছে যথেষ্ট, আমি কিন্তু আসবো। আমি 482 এই যে আইনটা 442 এই যে আইনটা সেটা আমাদের সময় ছিল না, কিন্তু এটা যখন হয়েছে তখন হ্যাঁ, প্রয়োগ তো- 412 আনা হলো, হ্যাঁ। কিন্তু এই যে পুরনো বাড়ি যে বিপজ্জনক হতে হ্যাঁ, পারে, এই বিপজ্জনক হতে পারে অনেকে তো এই যে যেটা এটা তো সেটা হচ্ছে কেউ তোমাদের জানতোই না। আমলেও এই নিয়ে ভাবনা চিন্তা হয়নি খুব ভাবনা একটা। চিন্তা আমরা কি কমফোর্টেবল মেজরিটিতে ছিলাম কখনো? কমফোর্টেবল মেজরিটিতে ছিলাম? আমাদের সময় বেআইনি যে ব্যবসাগুলো চলতো সেই ব্যবসাকে আমরা রেগুলেট করতে গিয়েছিলাম, পুরো একটা কমিউনিটি আমাদের এগেন্সে চলে গিয়েছিল, একটা বিজনেস কমিউনিটি আমাদের এগেন্সে চলে গিয়েছিল, যে নন্দরাম মার্কেট টার্গেটের সময় এটা সবগুলি উনি জানেন, তাই ব্যাড ক্যাম্পেইন করা হয়েছিল। আমি একদম নির্দিষ্টভাবে বলে রাখছি, এই আইন সঠিকভাবে প্রয়োগ করার মানসিকতা যদি না থাকে তাহলে কিন্তু আগামী দিন আরো ভয়ঙ্কর হতে পারে। তাহলে আমি যদি চয়নদার যুক্তি ধরেই নিই, তাহলে সেক্ষেত্রে তৃণমূলের এই সমস্যাগুলো তো হওয়ার কথা নয়। তীর্থদা, না না দেখুন, এখানে একটা কথা আমি সহমত, সেটা হলো একটা বেসিক কথা, সেটা হলো যে সচেতনতা। এইটা না ভীষণ দরকার, কারণ এখানে একটা যে এই 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 ধরনের বিপজ্জনক বাড়িগুলিতে এটা কিন্তু শুধু বাড়ির লোক না, যদি কার্নিশের অবস্থাও ভগ্নপ্রায় থাকে সেই হ্যাঁ তীর্থদা, এই যে সচেতনতা বিষয় না খুবই হচ্ছে মানে একটা দায় ঠেলার। সাধারণ মানুষ যদি না, না, সচেতন দায় ঠেলার হন বিষয় তাহলে সরকার কি নয়। করবে? বেশিরভাগ মানুষই তো সচেতন না, নন, একদমই নয়। যারা ওখানকার বাড়ি মালিক তারা সচেতন সচেতন নন, তারা নয় ছাড়তে বলেই- চাইছেন না, তার জন্য তো এই অবস্থা। যে দুজন কালকে মারা গেছে এটা তারা কি অত্যন্ত সচেতন ভাবেই sensitive ঘুমিয়েছিলেন ওখানে? তা তো নয়। আমি বলছি এগুলো অত্যন্ত সেনসিটিভ ইস্যু। এখানে আপনারা জানেন যে ভাড়াটে মালিকের দ্বন্দ্ব থাকে, আইনি জট থাকে, সেখানে পুরসভা বারবার করে, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, বারবার করে অ্যাপিল করে। আপনি যদি ইন্টারনেটে গিয়ে সার্চও করেন দেখবেন এসওপিটা একদম খুব স্পষ্ট করে দেওয়া আছে যে কি কি করতে হবে। সেখানে বিপজ্জনক বাড়ির ট্যাগ লাগিয়ে দেওয়ার পরেও, মানুষকে অ্যাপ্রোচ করবার পরেও, আমরা তো এই যে আজকে যেমন স্বয়ং পুরমন্ত্রী বললেন যে তাদেরকে রিহ্যাব সেন্টারে আনবার পর তারা আবার চলে যাচ্ছে। 2022-এর যে অ্যামেন্ডমেন্ট আইনটা আনা হয় কেএমসিতে, সেখানে কিন্তু বলা হয়েছে, অনেকে ভয় পান যে আমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, সেখানে কিন্তু সার্টিফিকেট অফ অকুপেন্সি ব্যবস্থাও করা হয়, কিন্তু তারপরেও মানুষ সেটা ছেড়ে চলে যান। এটা আমি বলবো যে এটা বৃহত্তর সচেতনতা, যে শুধু আমি এফেক্টেড হব না, কিন্তু যে কোনো দিন এই গলি দিয়ে, রাস্তা দিয়ে যারা যাবেন সেই বড় বাড়ি ভেঙে আচ্ছা। তারাও এফেক্টেড হতে পারে। তার মানে জয়দা যেটা দাঁড়াচ্ছে, মানুষ সচেতন না হলে গোটা বিষয়টা এভাবেই চলতে থাকে। হ্যাঁ, একটা জিনিস অদ্ভুত লাগছে যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা একটা জিনিস বারবার বলে, এইটা তো সিপিএম এর আমলে ছিল, এইটা সিপিএম না, এর কিন্তু জয়দা আমলে হতো। তুমি ক্রিটিসাইজ না, করছো, করো, বিকল্প তোমায় বলতে না, হবে। না, পয়েন্ট ইজ কি পদক্ষেপ করা হতে পারে সেটা বলতে হবে কিন্তু। না, যখন 13 বছর সাধারণ মানুষ অপশন দিল, সেই 13 বছর কি করলো? আমার একটাই প্রশ্ন, 13 বছর ধরে যখন যা যা স্কোপ আছে, সেটা থার্ড পার্টি হোক, সেটা কোনো নিয়ম আনা হোক, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কি কি কাজ করেছে, খোদ ফিরাজ হাকিম হোক বা যারা মেয়রের দায়িত্বে ছিলেন তাদের কি রিপোর্ট, সেটা একবার বের করে আনা হোক। আপনি দেখবেন একটাই জিনিস হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে কোনোদিন সিরিয়াসলি ভাবাই হয়নি। সলিউশন থাকলেও আমাকে সলিউশন দিতে হবে কেন? বড় বড় তারা সলিউশন দিয়ে গেছে, লিখিতভাবে দিয়ে গেছে, এসবির কথা বলা হচ্ছিল, সে এসবি মানা হয়েছে। তার মানে এই সচেতনতার কথাই যদি হয়ে থাকে, সেই মানুষগুলোর কাছে গিয়ে অ্যাপ্রোচ করে সেটা স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কার? সাধারণ মানুষের। তাহলে যারা সরকারে বসে আছে, যারা মেয়রের পদে বসে আছে, তারা এতদিন কি করছিল 13 বছর ধরে? স্বাভাবিকভাবে তাদের ব্যর্থতা এটা। তারা এখন দেখছে যে কোথায় কোথায় কাকে কত টাকা দিলে কোন জায়গায় ইল্লিগাল কনস্ট্রাকশনটা হবে, সেই কনস্ট্রাকশনটা হলে কোন নেতার পকেট পড়বে, সেই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে, আপনি শুধু এইটা না, প্যারালালি ইল্লিগাল কনস্ট্রাকশন যেখানে যেখানে হচ্ছে সেই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে, বাড়ি উঠে গেল পরে বলছে ইল্লিগাল, আপনার চোখের সামনে তো উঠলো, আপনি কি করছিলেন? বা জলের লাইনটা কি করে আপনি পাস করালেন, আচ্ছা। ইলেকট্রিক লাইনটা কি করে পাস করালেন? এই প্রশ্নগুলো তো স্বাভাবিক আসবেই। আমাদের সঙ্গে সিটি প্ল্যানার বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমি বিমানবাবু একটা সহজ প্রশ্ন করি সাধারণ মানুষের জায়গা থেকে। শহরে বিপজ্জনক বাড়ি যে সে জায়গাগুলো আছে, কিছু কিছু বাড়ি একেবারে প্রপার জায়গায় আছে। আমরা যেরকম জানি যে ওরকম প্রপার জায়গা যদি প্রমোটাররা দেখতে পায় তাহলে একেবারে হামলে পড়ে, তার সঙ্গে তো শাসক ঠাসক এইসব বিষয় এসেই যায়। তো যদি আমি সেইটাও টেকনিক্যালি ধরে নিই, তাহলে সেটাও তো একটা বিকল্প হতে পারে যে সেখানে যদি প্রমোটিং হয়, যারা সেখানে আছে তাদেরকে একটা ফ্ল্যাট দেওয়া হলো, বা যাই হোক, যদি এরকমভাবেও আমি ভাবি, অ্যাটলিস্ট ওই বিপজ্জনক বাড়ির হাত থেকে রেহাই পাওয়া যাবে। এটাও পসিবল হচ্ছে না। না, দেখুন, একটু আগেই আলোচনার একটা পয়েন্ট উঠে এসেছিল না, যে শহর তো অভিজ্ঞতার মধ্যে দিয়ে শেখে,
এবং ভবিষ্যতের পরিকল্পনা করে। তেমনি 2009 সালে একটা আইন, আপনি যেটা বলছিলেন, একটা আইন এলো, কলকাতার রুল এলো, যেটা 142 আমরা বলি, যে বলা হলো যে বিপজ্জনক বাড়িতে, একটু আগে মেয়র বলছিলেন না যে টেনেন্ট এবং ল্যান্ডলর্ডের সম্পর্ক, এবং সেইখানে দাঁড়িয়ে যত বাড়িতে লোক থাকে, একটা বিপজ্জনক বাড়ি থেকে কেউ বেরোতে চাইছে না, সুতরাং একটা এক্সট্রা এফআইআর দিয়ে বাড়িটা প্রমোট করা। আরেকটাও কারণ আছে, কারণ এতদিন ধরে ওনারা থেকে গেছেন, 10 টাকা 25 টাকা 30 টাকা ভাড়া, তাদেরকে অ্যাকোমোডেট করার জন্যই আইনটা এলো। কিন্তু দেখুন, আইন রক্ষা করার দরকার এবং মানে পূর্ণ করার দায়িত্ব হচ্ছে যে একটা বাড়ি যে ডেঞ্জারাস বাড়ি, রিপোর্ট কে দেবে? কমিশনারকে দেবে চিফ মিউনিসিপ্যাল আর্কিটেক্ট অ্যান্ড টাউন প্ল্যানার, যিনি, আপনি জানেন কলকাতা কর্পোরেশনে লাস্ট 10 বছর ধরে যিনি রিটায়ার করলেন, তারপর ওই পোস্টে কোনো টাউন প্ল্যানারকে নেওয়া হয়নি। একটা ডিপার্টমেন্ট, বিল্ডিং ডিপার্টমেন্ট, যে প্রতিদিন কাজ করবে, ভবিষ্যতের প্ল্যান করবে, যাতে এই বাড়িগুলো খুব বিপজ্জনক, তাহলে এগুলোকে ভাঙতে হবে, এই বাড়িগুলোকে নোটিশ ধরতে হবে, এই বাড়ির লোকজনকে কনভিন্স করাতে হবে যে এই বাড়িটা পাল্টাতে হবে। আপনি যেটা বলছেন যে সব বাড়ি তো প্রমোটার দিয়ে হবে না, সব বাড়িকে এফআইআর ছাড় দিয়ে হবে না, কিছু বাড়ি আছে ভেঙে ফেলতেই হবে। তাহলে যেটাকে ভেঙে ফেলতে হবে, আপনি দেখুন কলকাতা শহরের কি সমস্যা হচ্ছে, বাড়িটা ভেঙে পড়ার পরে আমরা ভাবছি, গার্ডেন রিচের ঘটনা যখন ঘটলো, 13 জন মারা গেল, আমরাই অনেক টেলিভিশনে আলোচনা করলাম, মেয়রও বললেন যে না, এবারে একটা পূর্ণ রিপোর্ট তৈরি করা হবে এবং লং টার্ম একটা প্ল্যানিং হবে। আপনি দেখবেন মাঝখানে যখন সাইক্লোন আসছে, তখন আবার বলছে কোন কোন বাড়ি ভেঙে পড়তে পারে। কারণ আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার, যারা টাউন প্ল্যানার, তারা জানি যে প্রত্যেকটা বাড়ির একটা লাইফ স্প্যান আছে, প্রত্যেকটা বাড়ির তার বিপজ্জনক জায়গায় যদি যায়, সেটা হচ্ছে সিসমিক কারণে হতে পারে, সাইক্লোনের কারণে হতে পারে, পুরনো বাড়ি হলে সেগুলোকে ভেঙে পাল্টাতে হয়, সিটিকে রিনিউয়াল করতে হয়। ক্যালকাটা কর্পোরেশনের সমস্ত বেআইনি মানে তো লাইফ স্প্যান হলো কিছুই না, ক্যালকাটা কর্পোরেশনের যে ইমপ্রুভমেন্ট স্কিম আছে, যে রিহাউজিং স্কিম আছে, সেই স্কিমের মধ্যেই মেয়র এগুলো করতে পারতেন। এই যে উনি বলছেন না, কিংবা ক্যালকাটা কর্পোরেশনের কিছুদিন আগে বলে দিলেন যে লেফট ফ্রন্টের সময় কি হয়েছে, ক্যালকাটার 300 বছরের ইতিহাসে দেখবেন ক্যালকাটা একটা বিপজ্জনক জায়গায় গেছে, যেমন ইমপ্রুভমেন্ট ট্রাস্ট হয়েছে, যেমন কেএমডিএ হয়েছে, এবং প্রত্যেকে মিলেই কিন্তু কলকাতার উন্নতি করারই চেষ্টা করছে। উনি বলছেন যে আমি কি করব, না, কিন্তু যেটা করতে হবে, যে কর্পোরেশন যদি উইদাউট প্ল্যানার চলতে চায়, যদি মেয়র ভাবেন আমি প্ল্যানার, শহরের ফুসফুস আক্রান্ত, ক্যান্সারাস, আপনি বলছেন রুগীর আমার প্রফেশনাল দরকার নেই, যে প্রমোটারকেই দিয়ে দেবো। আপনি বলতে পারেন কলকাতাতে লাস্ট সার্ভে আপনাদের দেখালো 3046টা এস্টিমেটেড বিপজ্জনক বাড়ি 16 সালে, হয়তো আরো বিপজ্জনক বাড়ি বেড়ে গেছে। এবারে বলুন তো, উনি হোয়াইট পেপার পাবলিশ করতে পারবেন যে এই 3046টা বাড়ি কি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হয়েছে, কোনটা ভাঙতে হবে, কোনটা 142-তে হবে, কোনটা ডেঞ্জারাস বিল্ডিং, যাতে করে আগামী দিনে কোনো বিপদ হতে না পারে। আমি তো মেয়রকে এখান থেকে অনুরোধ করব, কারণ আমি শুধুমাত্র একজন প্ল্যানার হিসেবে না, ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানার আমি যখন এইখানকার চেয়ারম্যান ছিলাম, আমরা কমিশনারকে চিঠি দিয়েছি, কথা বলার চেষ্টা করেছি যে ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানার ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার রেডি, যে তারা প্রফেশনাল সাপোর্ট দেবে। কিন্তু ডিপার্টমেন্ট যদি একজন টাউন প্ল্যানারকে, এক সময় ডিপার্টমেন্টে একজন চিফ টাউন প্ল্যানার ছিল না, অনেকগুলো টাউন প্ল্যানার পোস্ট ছিল, সব করে অ্যাবলিশ। আমি এই জায়গা থেকে যেমন ইন্ডিয়ান রেলের অবস্থা হয়েছে, এই উইদাউট এক্সপার্ট ঝরে পড়ছে, তেমনি ক্যালকাটা কর্পোরেশন উইদাউট টাউন প্ল্যানার, উইদাউট আর্কিটেক্ট একটা ঝরঝরে অবস্থায় তৈরি হয়েছে। এটা বিমানদা যেটা বললেন সেটা 200% কারণ উনি আমার আমি যখন কাজ করতাম তখন উনি ছিলেন এদিকটা। আমি এখন খুব পরিষ্কার কথা বলছি, এটা বিমানদাও একমত হবেন বোধহয়, কারণ ওনার অভিজ্ঞতাও কাছাকাছি। সেটা হচ্ছে কি, পরবর্তীকালে যখন বেআইনি বাড়ি হচ্ছে, বিপজ্জনক বাড়ি, বেআইনি বাড়ি, দুটো সমস্যাই প্রায় কাছাকাছি। যখন দেখা যাচ্ছে বেআইনি বাড়ি ভাঙা হবে, ওই এফআইআর যখন দেওয়া হচ্ছে, তখন বলা হচ্ছে যে দমকল ঢুকতে পারবে কিনা, এইসব প্রসঙ্গগুলো উঠে আসছে। কাজে এইটা নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা প্রয়োজন এবং একটা পেশাদার সাপোর্টটা প্রয়োজন। আমি পাশাপাশি যেটা বলছি, এই যে বেআইনি বাড়ি নিয়ে যে প্রসঙ্গগুলো আসছে না, এটা ইগনোর হয়ে যাচ্ছে ওই বিপজ্জনক বাড়িতে। ইগনোর হচ্ছে কি, একটা অ্যাক্সেসিবল লাইন করে ফেলা হয়েছিল, এটা বিমানদার সময় বোধ হয়েছিল, ওই 401 কর্পোরেশন, আমি কেআইটি দেখি, দীপঙ্কর ছিলেন, দীপঙ্কর ছিলেন,
আর্কিটেক্ট অ্যান্ড টাউন প্ল্যানার, ওই লাস্ট একজন টাউন প্ল্যানারকে রিক্রুট। আমি এই জায়গা থেকে আমি সারা ভারতবর্ষে ওখানে 401 যেটা নোটিশ করবার কথা সেটা বলা হয়েছিল কোনো শুনানি হবে না, লাস্টে যেটা বলা হয়েছে শুনানি হবে না, ভেঙে ফেলা হবে বাড়ি, সেই ব্যাপারটা তো কার্যকর করা হয়নি। না আমি তাহলে এই জায়গাতে আমি তীর্থদার কাছে, তীর্থদা যেরকম বিমানবাবু বললেন যে কোনো টাউন প্ল্যানার নেই, এটা গেল বিপজ্জনক বাড়ির ক্ষেত্রে। গার্ড বলে একটা পোস্ট ছিল, আমি যদি খুব ভুল না করি, বেআইনি নির্মাণের ক্ষেত্রে সেই গার্ডের পোস্টটাও কলকাতা পুরসভায় দীর্ঘদিন হলো ফাঁকা। গার্ডেন রিচ ঘটনার পরে এই পোস্টটা নিয়ে আবার ভাবনা চিন্তা শুরু হয়েছে। যদি এই অবস্থা থাকে তারপরে তো আমি অসহায়, এটা বলার কোনো যুক্তি দাঁড়ায় কি? আর তাকে তুলনা করছি লন্ডনের সাথে। এবং 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 আমি ধরিয়ে দিই, বেআইনি বাড়ির পরে বিধাননগরও যখন এই পরিস্থিতি তৈরি হলো, তখন বিধাননগর পুরসভাও অসহায় ছিল সেই বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে। আমি বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে অসহায়, বিপজ্জনক বাড়ির ক্ষেত্রে অসহায়, আমরা সাধারণ মানুষও তো অসহায় হয়ে যাচ্ছি তীর্থদা। না 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 না, আমি অসহায় আপনার অসহায়ের ইন্টারপ্রিটেশনটা ভুল করছেন। উনি অসহায় এই ক্ষেত্রে বলছেন, যেটা উনি পরবর্তীকালে একটা উদাহরণ দিয়েও বললেন, যে যখন আমি রিহ্যাবে নিয়ে যাচ্ছি, যাদেরকে বলছি যে আপনারা 1-2 দিনের জন্য আসুন, আমরা বাড়িটা এসওপির মতে ভেঙে আমরা আবার করে জিনিসটাকে রিনোভেট করি, তখন আপনারা দেখছেন মানুষ চলে যাচ্ছে। কাজে আজকে কলকাতায় এরকম একটা ঘন ডেন্স মেট্রোপলিটন এরিয়া, সেখানে অনেকগুলো কিন্তু ইস্যু আছে একটা বাড়ি ভাঙার ক্ষেত্রে। আচ্ছা তীর্থদা, এই যে বড়বাজার, এই বউবাজার এলাকায় মেট্রোর যে কাজ চলছিল, সেখানে সেই বিপজ্জনক বাড়ি থেকে যখন তাদেরকে অন্য জায়গায় রাখা হয় তারা থাকছেন, তারা ফিরে আসছেন না, এই ক্ষেত্রে তারা ফিরে আসছেন বলে কেন মনে হচ্ছে? এটাই তো, ওই জন্যই তো আমি বললাম সার্টিফিকেট অফ অকুপেন্সির বিষয়টা, যে একটা মনের মধ্যে ভয় যে নয় আমাকে মালিক তুলে দেবেন আর নয় আমি আমার জায়গাটাই পাবো না। এটা তো টেনেন্ট আর ওনারের একটা ইস্যু। সেখানে আমরা সার্টিফিকেট অফ অকুপেন্সির এটাই মূল কারণ ছিল, যে বলা, আপনাকে আশ্বস্ত করা যে আপনি আপনার জায়গাটা ঠিকমতো ফিরে পাবেন, কিন্তু একটা বৃহত্তর স্বার্থে আপনি সেখান থেকে বেরিয়ে আসুন, আমাদের রিনোভেট করতে দিন। সেইখানে একটা আইনি জটিলতা, আইনি জটিলতা, এটার জন্য কি লাগে জানেন তো, যে কোনো সভ্য শহরে যেটা করে, যে সিটি রিনিউয়াল যেটাকে আমরা বলি, যাচ্ছে এই অঞ্চলটা ব্লাইট হয়ে গেছে, মানে ভেঙে পড়ার মতো অবস্থা, ফলে তার সেই অংশটার একটা পরিকল্পনা লাগে, এবং পরিকল্পনা করার জন্য একটা টিম লাগে। এটা কিন্তু লেকচার দেওয়ার জায়গা নেই। সেই টিমটা কি আছে? সেটাই তো সেটা আরো খারাপ অবস্থায় গেছে। কর্পোরেশনকে করতে হবে। না না, এটা দেখুন, আমাদের শহরকে যারা ভালোবাসি, যারা শহরকে ভালোবাসি, আমি বিশেষ করে বলবো এটাকে, যারা যে মেয়র ফার্স্ট সিটিজেন, তার একটা প্রচন্ড ইম্পর্টেন্ট দায়িত্ব। সে কিন্তু রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কি করে শহর একটা ভবিষ্যতে ভালো জায়গায় যাবে। আমি তীর্থর কাছে যাই, তীর্থর কাছে না না তীর্থ, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা যদি আলোচনা করি, তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? মানে আশ্বাসে কোথাও গিয়ে সমস্যা হয়ে যাচ্ছে কি, নাকি আমি বলছি আশ্বাসের সমস্যা হচ্ছে না, সদিচ্ছার এই সমস্ত আমি মানতে পারছি না। এবং আমার কাছে নির্দিষ্ট ইনফরমেশন না থাকা সত্ত্বেও আমি বলছি যে কলকাতার কোনো রিনোভেশন প্ল্যান নেই, আমি মেনে নিতে পারছি না আপাতত এই মুহূর্তে বসে। কারণ না হলে কলকাতা কিছুদিন আগেও দেখবেন বেস্ট সিটি ট্যাগ পেয়েছে, এই সমস্ত রিক্রুটমেন্টই হয়নি। এখানে দুটো কথা বলবার আছে। 2 নম্বর কথা, রিক্রুটমেন্টের নোটিশ আমি আপনাকে দেখিয়ে দেব। কলকাতা কিসে বেস্ট সিটি অ্যাওয়ার্ড পেয়েছে? কলকাতা কিসে বেস্ট সিটি অ্যাওয়ার্ড পেয়েছে? 2024 কলকাতায় আপনি যদি বলেন, আমার সময় খুবই কম, আমি আপনাকে পরে বলে রাখি, সেটা হচ্ছে কি, বিমানদার কাজটা একটা ক্যাজুয়াল ওয়ার্কারকে দিয়ে করানো যায়? এটা সম্ভব? আপনি যদি তর্ক করার আমার সঙ্গে করে দিতে পারেন, সারা রাত্রে আমি তর্ক করবো, আপনি তর্ক করবো, আউটকাম বেরোবে না। এক, দুই, যেটা সেটা হচ্ছে কি, নির্দিষ্টভাবে এই যে ওয়ার্কফোর্স তৈরি না হওয়ার ফলে যেটা হয়েছে জানেন তো, এই যে জল ভরো আমাদের চিফ মিনিস্টার যেটা বলছেন না, দেখা যাচ্ছে পুকুর দেখা মাত্র ভর্তি করো, এই করে বাড়ি তৈরি হচ্ছে, সেখানে ধস নামছে। গার্ডেন রিচের যে অংশটা, ওই যে অংশটা পুরোটা বেআইনি বাড়ি যেন আইনি বাড়ি হয়ে গেছে। এই জায়গাগুলো আপনারা যদি নজর না করেন, আগামী দিনে আপনাদের ঘাড়ে অনেক বেশি দায় চলে আসবে। আপনারা ভোটে জিতছেন। এই বেআইনি বাড়ি নিয়ে আমরা কথা বলছি, সেখানে মেয়রের একটা বক্তব্য এসছে, একটু শোনাই আপনাদের। কে এক্সাইজ ডিউটি দিচ্ছে বা জিএসটি দিচ্ছে না দিচ্ছে যেরকম এমএলএর দায়িত্ব নয়, কে ইনকাম ট্যাক্স দিচ্ছে না দিচ্ছে যেরকম এমপির দায়িত্ব নয়, সেরকম ইললিগাল বাড়ি কে করছে না করছে সেটা
এক্সিকিউটিভের দায়িত্ব, জনপ্রতিনিধির দায়িত্ব নয়। এটা কমিশনারের আন্ডারে ডিজি বিল্ডিং দেখবে, তাদের যে অফিসার আছে তারা দেখবে, পুলিশ দেখবে, যারা মাইনে পায় তার জন্য তারা দেখবে। জয়দা, না এখন একটা অদ্ভুত বিষয় দেখছি যে গত কয়েকদিন ধরে কোথাও না কোথাও পুলিশকে নিয়ে একটা টেনশন এবং অ্যালার্জি ববি হাকিমের দেখতে পাচ্ছি, যে যেখানে জনপ্রতিনিধি ওনার নিজের দলের গুলি খেতে খেতে বাঁচলো সেখানেও পুলিশ দায়ী, আবার কোথায় বেআইনি বিল্ডিং হচ্ছে না বা সেখানে যে ডিপার্টমেন্টের দেখার কথা সেই ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হচ্ছে না, স্পেশাল টাস্ক ফোর্স যেখানে লাগার কথা সেই স্পেশাল টাস্ক ফোর্সের কোনো অস্তিত্ব নেই, সেখানেও নাকি পুলিশ দেখবে। কোথাও না কোথাও নিশ্চয়ই ওনার মনের মধ্যে ওই পুলিশের অ্যালার্জিটা সামনে প্রকাশ হয়ে আসছে। কিন্তু একটা জিনিস, সলিউশন কিন্তু কোনোভাবে মেয়র দিতে পারলেন না। কোথাও উনি অসহায়, কোথাও উনি সলিউশন ছাড়াই কিন্তু রাজনৈতিক বক্তব্য দিলেন। সলিউশন খোঁজার চেষ্টা করবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। তাহলে শহরে বিপজ্জনক বাড়ি এবং বেআইনি বাড়ির কথা যদি ধরি, যেখানে সাধারণ মানুষকেই ভুগতে হচ্ছে, বিমলবাবু সলিউশনটা কি তাহলে? সলিউশন ইমিডিয়েটলি যেটা করা উচিত সেটা হচ্ছে যে ওদের যিনি চিফ মিউনিসিপ্যাল আর্কিটেক্ট এবং টাউন প্ল্যানার যে পোস্ট আছে তাদের খুব সিনিয়র মোস্ট কাউকে নিয়োগ করা দরকার। বিল্ডিং যে ডেমোলিশন যে উইংটা আছে তাকে স্ট্রেংথেনিং করা দরকার, এবং যে 3046টা যে বাড়ি বিপজ্জনক তার লিস্ট করে একটা এমন কমিটি ওয়ার্ড লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া উচিত, বিশেষ করে যেটা মধ্য কলকাতা এবং এইসব অঞ্চলে বড় বাজার যেখানে বিপজ্জনক বাড়ির সংখ্যা একটা ওয়ার্ডে 215টা বিপজ্জনক বাড়ি আছে। সুতরাং সেই বাড়িগুলোকে একদম নির্দিষ্টভাবে তারা পরিকল্পনা করবে কোন বাড়িকে ভাঙতে হবে, কোন বাড়িকে 142 আইনে সংশোধন করতে হবে। এই পরিকল্পনা না করলে, যদি পেশাদারদের দিয়ে না করে, কর্পোরেশন যদি তার জায়গায় নতুন লোক না আনে, আর মেয়র সাহেব যেটা বলছেন অফিসারের দায়িত্ব, অফিসার মাইনে পায়, তাকে নিয়োগ করবেন না, আবার তার উপরে পাবলিক মিটিংয়ে তার উপরে দায়িত্ব অর্পণ করে দেবেন, যোগ্য লোককে রাখবেন না, এটা হতে পারে না। তাদের চয়নদা প্রশাসনিক এবং রাজনৈতিক সদিচ্ছা ছাড়া তো এরকম চলতেই থাকে। 2020 সালের কথা, তখন উনি চাকরি করছেন, আমি পরিষ্কার মনে পড়ছে আপনার 350 বাড়িকে বিপজ্জনক পড়া ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। 2016 সালই হয়েছে। হ্যাঁ, 16 সালে 2020তেও সেই বছরই এখনকার যিনি মেয়র তার বাড়িতে ওখানটায় বট গাছের শেকড় জুড়িয়েছিল একটা বাড়িতে চেতলাতে, সে বাড়ি শেকড় কেটে হওয়ার পরে পুরো বাড়ি ভেঙে গেল। এই ঘটনাগুলো ঘটেছে। এইগুলো যদি সদিচ্ছা কেন, টেকনিক্যালি লোক যদি পাশে না থাকে, ওনাদের মতো লোক যদি নিয়োগ না করা হয়, তাহলে আগামী দিন খুব সময় কম। তীর্থদা, খুব সংক্ষেপে। আমি নিয়োগের একটা তথ্য বলে দিই, সেটা উঠে এসেছিল। আমি বলছি 2023-24 বাজেটেই এটা ছিল। 2023-24 যে অর্থবর্ষ তাতে প্রায় 120 জনের কাছাকাছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে কিন্তু অলরেডি অ্যাপয়েন্টেড হয়েছে। যেহেতু একটা প্রবলেম ছিল নিয়োগ সংক্রান্ত, আমাদের ম্যান পাওয়ার একটু কম ছিল, কাজেই তাই জন্য আমরা নিয়োগ করেছি। একটা লং টার্ম প্ল্যান নিঃসন্দেহে দরকার, যাতে এই প্ল্যান আবার তীর্থদা থামাতে যাওয়ার সময় খুব একদমই কম। জয়দা, একেবারে 10 সেকেন্ডের মধ্যে একদম 10 সেকেন্ডেই বলছি। সেটা হচ্ছে প্রথম কাজ যেটা ববি হাকিম এখন করা উচিত, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বলুক যে আপনাকে দিয়ে আর পুলিশ মন্ত্রীর কাজ হচ্ছে না, আপনি রিজাইন করুন, এবং নিজে ওনার রেজিগনেশনটা দিয়ে আসুন যে উনিও ব্যর্থ, ওনাকে দিয়ে আর পৌরসভা কর্পোরেশন। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রশাসনিক এবং রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, তাহলে এভাবেই চলতে থাকবে, এভাবেই মৃত্যু মিছিল, এভাবেই বিপজ্জনক হয়ে থাকবে শহর। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।